সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের এই এক্সট্রা ক্লাসে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে যে টোটাল 7টা সাবজেক্ট থেকে 100 মার্কের জন্য আমরা লিখিতের জন্য কোন কোন জিনিসগুলা পড়বো এবং সেই জিনিসগুলা কিভাবে পড়বো। যেহেতু আর আমাদের হাতে মোটামুটি 40 দিনের মতো সময় আছে, তো এই সময়টা আমরা নষ্ট না করে আমরা যতটা সম্ভব ট্রাই করব যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে কনসেপ্টটা গুরুত্বপূর্ণ সেটা যাতে আমরা বুঝতে পারি, পড়তে পারি এবং বারবার লিখে সেটা আমরা অভ্যস্ত হতে পারি। তো অলরেডি গ্রুপে আমরা আমাদের এই 7টা সাবজেক্টের উপর আমাদের টোটাল ক্লাস থাকবে 14টা। যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেগুলা বাদ দিয়েও আমাদের 14টার মতো ক্লাস থাকবে। তো এই 14টা ক্লাসে আমরা বিভক্ত করে দিয়েছি যে আমরা কিভাবে আপনাদের এটা সমাপ্ত করব। কিন্তু যেহেতু লিখিত পরীক্ষা অলরেডি আপনারা কনসেপ্ট সম্পর্কে কিছুটা হইলেও জ্ঞাত আছেন, তো আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে যারা সময় দিতে চাচ্ছেন চাকরি অথবা অন্যান্য পেশার সাথে, যেহেতু আপনি লিখিতটা পাশ করলে মোটামুটি অ্যাডভোকেটশিপের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবেন। তো আমরা রিকোয়েস্ট করব যে আগামী কয়দিনের জন্য আপনার যদি সুবিধা হয় আপনি সেখান থেকে ছুটি দেন, আপনার যাবতীয় অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো একটু কমিয়ে দেন। একটু পড়ার টেবিলে আপনাকে এই একটা মাস কষ্টটা করতে হবে। তো দেখেন, দুইটা জিনিস একসাথে চলতে পারে না। আপনার বাস্তব জীবন আর এই পড়াশোনাটা এখন আপনি হালকা ভাবে নিলে কিন্তু কোনো লাভ নাই। যেহেতু আপনি এমসিকিউটা পাস করেছেন, আগামী অ্যাটলিস্ট 1 থেকে এই যে 30 থেকে 40 দিন বাইরের জগৎ থেকে আপনি যোগাযোগটা একটু কমিয়ে দেন। নিজের মতো করে একটু পড়াশোনাটা স্টার্ট করেন। অনেকেই চিন্তা করতেছেন যে দেখি একটু পড়বো, যদি পারি লিখবো, হইলে হয়ে গেল। তো এরকম হইলে অযথা আপনার সময় নষ্ট করে কিন্তু লাভ নাই। তো আমরা আবারও বলবো, আপনি যদি পারেন বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়াশোনা একটু মনোযোগ দেন আগামী 30 বা 40 দিনের জন্য। যত প্রকার অনুষ্ঠান, যত প্রকার এই যে এই জন্মদিন, বিয়ে, পার্টি, এগুলো সবকিছু আপাতত বাদ দেন। তো যাই হোক, আমরা মোটামুটি এখানে আপনাদের জন্য যে সাজেশনটা নিয়ে এসেছি, এই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই সাজেশনটা থেকে যাতে আপনারা একটা জিনিসও বাদ না যায়। এর বাইরে আপনার যদি সময় থাকে অন্য বিষয়গুলো আপনি পড়েন, আমরা বলবো না যে আপনি পড়িয়েন না। তবে আমাদের সাজেশনের মূল উদ্দেশ্যটা হচ্ছে অ্যাটলিস্ট এই জিনিসগুলো আপনি পড়বেন, যাতে এই জিনিসগুলো আপনার বাদ না পড়ে। আপনার যদি সময় থাকে আপনি অন্যান্য জিনিসও পড়েন, কোনো সমস্যা নেই। তো চলেন তাহলে আমরা প্রথমেই দেখব যে প্যানাল কোড থেকে। আর শুধু দেখা না, আমরা আশা করি যে আপনি ভিডিওটা দেখতে দেখতে আপনি যে কাজটা করেন, একটা খাতা এবং কলম নিয়ে বসেন, সেকশনটা একটু লেখার চেষ্টা করেন। অ্যাটলিস্ট সেকশনটা নিজে লিখেন, তাহলে কি হবে, আপনার ওই সেকশন যারা মনে থাকে না সেটা কিন্তু মনে আসবে। শুধু ক্লাসটা আপনি দেখার চাইতে বেশি দেখতে দেখতে একটু লিখার চেষ্টা করেন। তো পেনাল কোড থেকে আমাদের যে প্রথম ক্লাসটা থাকবে বা আপনারা যেভাবে আপনারা সাজেশনটা নেবেন সেটা হচ্ছে যে 34 নাম্বার যে সেকশনটা আছে আমাদের কমন ইন্টেনশন, আর 149 নাম্বার সেকশন যেটা আছে কমন অবজেক্ট। এই দুইটা আপনি ভালো করে একটু পড়বেন, মূল কনসেপ্টটা কি, এই রিলেটেড কেস লটা কি আছে, দুইটার মধ্যে পার্থক্যটা কি। তার মানে ধারা 34 কমন ইন্টেনশন এবং ধারা 149 কমন অবজেক্ট, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার ক্ষেত্রে। তো এই জন্য এইটা থেকে যাতে প্রশ্ন আসলে আপনি ভালো করে অ্যান্সার করতে পারেন এই প্রস্তুতি নিয়ে রাখেন। কমন ইন্টেনশন মানে কি, কথা হচ্ছে যে একটা অপরাধ তারা করবে, একের অধিক ব্যক্তি মিলে কি করে যখন সেই ইন্টেনশনটা শেয়ার করে এবং তারা সেই কাজগুলা করে, তখন আমরা ধরে নিব যে প্রতিটা ব্যক্তি পৃথক পৃথক ভাবে কাজটা করেছেন, সবাই অপরাধী হবে। মানে 10 জন মিলে যদি একজন ব্যক্তিকে হত্যা করে, আমরা এটা ধরে নিব যে 10 জন ব্যক্তি পৃথক পৃথক গিয়ে ওই ব্যক্তিকে হত্যা করছে, তাই 10 জন ব্যক্তিরই কি মার্ডারের জন্য অভিযুক্ত হবে। একই রকম ভাবে 149টাও একটু ভালো করে পড়বেন, যে যখন একটা আনলফুল অ্যাসেম্বলি, যে 5 বা 5-এর অধিক ব্যক্তি মিলে একটা অভিন্ন লক্ষ্যে 5টা উদ্দেশ্যে যখন তারা যে কোনো কাজগুলা করে, সেই ক্ষেত্রে তারা কি কমন অবজেক্টের দিকে তারা ধাবিত হয়। তো এই রিলেটেড বিখ্যাত যে এই দুইটা আমরা কেস ল দিয়েছি, ওর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বরে 34 আর 149, এটা আপনি সর্ব অবস্থায় বারবার রিভিশন দিবেন, বারবার নিজে লিখবেন। এরপরে 35 থেকে 38 যে সেকশনগুলো আছে, এটা শুধু আপনি কি করবেন, এমসিকিউর মতো করে জাস্ট সেকশনটা একটু মনে করবেন। এটা আপাতত আপনার লিখার কোনো দরকার নাই। বাই চান্স প্রশ্ন যদি কঠিন হয়, আপনাকে যদি আরেকটু গভীর থেকে দেয়, তো সেটা ব্যাকআপ হিসাবে এই
কয়েকটা ধারা পড়ে রাখবেন। যে 35-এ আমরা বলছি কি সিমিলার ইন্টেনশন থাকবে। 36-এ যেটা আমরা দেখেছি, আপনি আংশিক কাজ করে আংশিক বিরত থেকে যদি অপরাধ করেন তাও আপনি কি হবেন, অপরাধী হবেন। আংশিক কাজ একজন করলো আর আংশিক কাজ অন্যজন করলে সেক্ষেত্রে অপরাধী হবে। একই অপরাধে ব্যক্তিদের ভিন্ন ভিন্ন অভিপ্রায় থাকতে পারে। তো এইরকম 35 থেকে 38টা এমসিকিউর মতো করে জাস্ট একটু পড়ে নিবেন। আর 53টাও এমসিকিউর মতো করে, যে পেনাল কোডে আমাদের 5 প্রকারের শাস্তি আছে মনে রাখবেন, এর চাইতে বেশি কিছু দরকার নাই। আর 76 থেকে 95 এটার মধ্যেও আপনি হেডিংটা, আর যদি আপনার কাছে বেয়ার অ্যাক্ট থাকে, এগুলো প্রতিটার ভিতরে একটা করে উদাহরণ দেওয়া আছে। প্রবলেমেটিক বিভিন্ন প্রশ্নের অ্যান্সার যদি আপনি করতে চান, কোনো গাইড বই না দেখে মূল বেয়ার অ্যাক্টের 76 থেকে 95 মধ্যে যে কয়টা উদাহরণ দেওয়া আছে, যদি আপনার সময় থাকে, সম্ভব হয়, আপনার কাছে বই থাকে, তাহলে ওই উদাহরণগুলো একটু নিজে নিজে দেখার চেষ্টা করবেন। যে কখন বাউন্ড বাই ল হচ্ছে, কখন জাস্টিফাইড বাই ল হচ্ছে, কখন আদালতের আদেশে হচ্ছে। এই জিনিসগুলো সেখানে আপনি একটু ভালো বুঝবেন। কখন দুর্ঘটনা হচ্ছে, কখন 9 বছরের বাচ্চা অপরাধ হচ্ছে না, 9 থেকে 12 হইলে কি হচ্ছে, পাগল হইলে কি হচ্ছে, নেশাগ্রস্ত হইলে কি হচ্ছে। তাহলে 76 থেকে 95 আপনার দায়িত্ব হচ্ছে এমসিকিউ আকারে পড়েন, এখানে লিখিত আকারে দরকার নাই, তবে সেকশন নাম্বারটা মনে রেখে রেখে পড়বেন। কিন্তু এই যে 99, 100 এবং 103, এই তিনটা আমাদের সেলফ ডিফেন্স বা প্রাইভেট ডিফেন্স আমরা যেটাই বলি, এটা লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। এখানে তিনটা পৃথক পৃথক প্রশ্ন হইতে পারে। যে কখন আমাদের যে প্রাইভেট ডিফেন্সের অধিকার থাকবে না, একটু আমরা গত ক্লাসে পড়িয়েছি, সেটা কারণগুলো পড়ে নিবেন। তিনটা কারণ আছে। 100-র ক্ষেত্রে আপনি কখন আপনার শরীর রক্ষার ক্ষেত্রে অন্য ব্যক্তির মৃত্যু ঘটাইতে পারবেন, 6টা কারণ দেওয়া আছে, সেটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। 103-এর মধ্যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনি 4টা ক্ষেত্রে ব্যক্তির মৃত্যু ঘটাইলেও অপরাধ হবে না। তাহলে 99, 100, 103, এই তিনটা আপনার তিনটা লিখিত প্রশ্ন। তো এখন থেকে ট্রাই করেন এগুলো আপনি কাগজের মধ্যে নিজের মতো করে 3বার লিখেন, তিনটা প্রশ্নের জন্য আপনি কিন্তু রেডি হয়ে গেলেন। এরপরে 107 থেকে 116, এই যে আমাদের এবার্টমেন্ট বা অপসহায়তা কনসেপ্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এটা এতটা টেকনিক্যাল জিনিস, একটু যদি সময় না দিয়ে যদি আপনি না পড়েন, আপনি কিন্তু পারবেন না। তো এক্ষেত্রে মূল জিনিস যেটা, সেটা হচ্ছে 107-এর ডেফিনেশনটার ওই উপাদানটা একটু মনে রাখবেন, যদি বিস্তারিত মনে নাও থাকে। যে সেখানে এসিআই কোম্পানি, যেটা আমরা বলেছি, এসিআই ইনস্টিগেশন করা, কনস্পিরেসি করা, এডিং করা, এই তিনটার মাধ্যমে যখন আপনি কোনো ব্যক্তিকে কি করতেছেন, কোনো একটা অপরাধের দিকে ধাবিত করতেছেন, তার মানে আপনি অপসহায়তা করতেছেন। আর 108-এর ক্ষেত্রে দেখবেন যে 5টা উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আর 109-এর মধ্যে শাস্তিটা মনে রাখার চেষ্টা করবেন, যে মূল শাস্তির সমপরিমাণ। আর 115 এবং 116, যে অপরাধ সংগঠিত না হইলেও অপসহায়তাকারী কিভাবে কতটুকু অভিযুক্ত হইতে পারে। আর মাঝখান দিয়ে আমাদের এই 110 এবং 114, এই যে কয়টা সেকশন আছে, এগুলো আমরা পৃথক একটা হ্যান্ড নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে শুধু এমসিকিউ আকারে আপনাকে একটু পড়তে হবে। যে আপনি যে কাজ করার জন্য কাউকে কি করছেন, অপসহায়তা করছেন, কাজটা সংগঠিত না হইলেও আপনি অপরাধী হবেন। আপনি যাকে মারার জন্য ইনস্টিগেট করছেন, সে যদি তাকে ভিন্ন ভিন্ন ব্যক্তিকেও মারে, তারপরও আপনি অপরাধী হবেন। আপনি যে কাজ করার জন্য বলছেন, ধরেন যে কাউকে আপনি গ্রিভিয়াস হার্ট করার জন্য অপসহায়তা করলেন, ওই গ্রিভিয়াস হার্টের দরুন ব্যক্তি মারা গেল, তাইলে আপনি মার্ডারের জন্য লাইবেল হবেন। আর অপসহায়তাকারী যদি ঘটনাস্থলে নিজে উপস্থিত থাকে, সেক্ষেত্রে উনি কি হবেন, একই অপরাধে অভিযুক্ত হবেন। তো এই যে 10 থেকে নিয়ে মোটামুটি 14 পর্যন্ত এমসিকিউ আকারে একটু দেখার চেষ্টা করবেন। 120-এর কটা আমরা যেটা বলেছি যে এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপরও ব্যাকআপটা মনে রাখবেন যে অপরাধমূলক ষড়যন্ত্র জিনিসটা কি। অপরাধমূলক ষড়যন্ত্র দুইটা উপাদান আছে। একটা হচ্ছে যদি আপনি একটা ইল্লিগাল কাজ, অবৈধ কাজ করার জন্য এগ্রি হন, এগ্রি হওয়া মাত্রই অপরাধী। করিম আর রহিম দুইজন মিলে যদি এতটুকু এগ্রি করে যে আমরা এই ব্যক্তিকে হত্যা করব, হত্যা করার দরকার নাই, তারা এগ্রি হইল, এইটাই অপরাধ। আর যখন একটা কাজ অবৈধ না, অর্থাৎ কাজটা বৈধ কিন্তু কাজ করার প্রক্রিয়াটা অবৈধ, ওই রকম যদি কোনো ষড়যন্ত্র হয়, সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা ঘটানোর জন্য তারা কোনো কাজ না করে, ততক্ষণ পর্যন্ত অপরাধ হবে না। এই জিনিসটা একটু জাস্ট মনে রাখবো 120-এর ক থেকে। এরপরে আমাদের 141, 146 হবে, এখানে জাস্ট 6টা লাগিয়ে নেবেন। 159 আমাদের আনলফুল অ্যাসেম্বলি, আমাদের দাঙ্গা এবং মারামারি,
এই তিনটার কনসেপ্টটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, যে আনলফুল অ্যাসেম্বলি 141 কি কি গ্রাউন্ডে হইতে পারে, এটা ছাড়া কখন দাঙ্গা হচ্ছে এবং কখন মারামারি হচ্ছে। এটা টিকা আকারে আপনাকে দিতে পারে যে এই বিষয়ে আপনি লেখেন, অথবা আপনাকে পার্থক্য করতে বলতে পারে যে আনলফুল অ্যাসেম্বলি এবং দাঙ্গার মধ্যে আপনি কি করেন, কয়েকটা পার্থক্য লিখেন। তো আপনি যখন উপাদানগুলো জানবেন তখন পার্থক্যটা আপনার জন্য সহজ হবে। তো এইটা আমাদের হচ্ছে পেনাল কোডের জন্য গুরুত্বপূর্ণ। এইটা আমরা একটা সেকশনে রাখতে পারি, যেটা একটা ক্লাসে আমাদের সমাপ্ত হবে। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের মানবদেহ রিলেটেড যে অপরাধগুলো আছে। তো এখন অনেক সেকশন আছে, কোনটা পড়বেন আর কোনটা বাদ দিবেন। তো এক্ষেত্রে 299 থেকে 304 পর্যন্ত এই কয়টা সেকশনই গুরুত্বপূর্ণ, এবং এর ভিতরে যত ব্যাখ্যা এবং এর ভিতরে যত উদাহরণ আছে মূল বইয়ের মধ্যে, সেটা যদি আপনার কাছে বই থাকে একটু দেখার চেষ্টা করবেন। যেমন আমরা 299-তে মধ্যে যখন কালপেবল হোমোসাইড পড়বো, সেখানে তিনটা ব্যাখ্যা দেওয়া আছে যে কালপেবল হোমোসাইডের ক্ষেত্রে যদি কোনো অভিযুক্ত এই অজুহাত নিতে পারবে না যে তাকে যদি যথাসময়ে চিকিৎসা করা হইতো তাইলে সে মারা যেত না, বা সে আগে থেকেই অসুস্থ ছিল, আমি আর টোকা দেওয়ার কারণে কি হয়েছে সে মারা গেছে, তা আমি অপরাধী না, আর মায়ের গর্ভে কোনো সন্তানকে মারলে সেটা কালপেবল হোমোসাইডের মধ্যে আসবে না। এই যে তিনটা ব্যাখ্যা আছে, এই তিনটা ব্যাখ্যা আপনাকে একটু পড়তে হবে। এটা ছাড়া 300 ধারার মধ্যে আমরা যখন উপাদানগুলোর পাশাপাশি পড়ব, গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে আমাদের 5টা ব্যতিক্রম দেওয়া আছে। ওই 5টা ব্যতিক্রম একদম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবারেরই পরীক্ষায় কোনো না কোনো একভাবে এই কয়টা সেকশন থেকে কিন্তু প্রশ্ন হয়। তাই দ্বিতীয় প্রশ্নটা আপনারা এই 299 এবং 304 থেকে এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন, যে আপনার কাছে উপাদান চাইতে পারে, পার্থক্য চাইতে পারে, অথবা একটা ঘটনা দিয়ে দিয়ে বলতে পারে যে প্রবলেমেটিক এটা কি হত্যা হইলো না আপনার কালপেবল হোমোসাইড হইলো। তো এই জন্য সবচেয়ে প্রবলেমেটিক জিনিস ম্যাক্সিমাম আসবে আপনার বেয়ার অ্যাক্টের মূল উদাহরণগুলা থেকে। তো এই জন্য বাইরে 10টা প্রবলেমেটিক প্রশ্ন দেখার চাইতে বেয়ার অ্যাক্টের উদাহরণ এবং ব্যাখ্যাটা যদি দেখেন, সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার ওইটার জন্য। আর এই দুইটারই শাস্তি দেওয়া আছে, ওইটাও আমরা একটু দেখব। তাহলে 299 থেকে 304 এইটা একটু দাগিয়ে রাখেন যে এইটা আপনি পড়বেন। বাকি অন্যান্য যে কয়েকটা আছে এগুলো আমাদের লিখিতের জন্য দরকার নেই। এরপরে 319 আর 20, যেখানে আমাদের হার্ড, গ্রিভিয়াস হার্ট, আঘাত এবং গুরুতর আঘাতের ক্ষেত্রে আঘাতে তিনটা উপাদান আছে, ওইটা সর্ব অবস্থায় মনে রাখবেন। গ্রিভিয়াস হার্ট অর্থাৎ আঘাত যখন 8 প্রকারের হয় তখন ওইটাকে আমরা গ্রিভিয়াস হার্ট বলতেছি। আর এদের সাধারণ কিছু শাস্তি আছে, যে সাধারণ অবস্থায় শাস্তিটা কি হবে সেইটা একটু মনে রাখার চেষ্টা করব। এরপরে আমরা যখন অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের ক্ষেত্রে অত ডিটেইলে আমাদের পড়ার দরকার নাই। এইদের উপাদানটা, যে কোন জিনিসটা অবৈধ বাধা হবে আর কখন অবৈধ অবরোধ হবে। এর পাশাপাশি আরেকটা হচ্ছে আমাদের ক্রিমিনাল ফোর্স, মানে অপরাধমূলক বল প্রয়োগের যে ডেফিনেশনটা দেওয়া আছে, ওই সেকশনটা মানে উপাদানটা আপনার মনে রাখতে হবে যে কি কি করলে ক্রিমিনাল ফোর্স হচ্ছে আর কখন আমরা অ্যাসল্ট বা আক্রমণ হবে। তো অনেক ক্ষেত্রে এগুলোর মধ্যে পার্থক্যটা দিতে পারে, যে অবৈধ বাধা আর অবরোধের পার্থক্য লেখেন, অপরাধমূলক বল আর আক্রমণের মধ্যে পার্থক্য। পার্থক্য আপনি তখনই পারবেন যখন মূল উপাদানটা আপনি বুঝতে পারবেন। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের এই কয়টা গুরুত্বপূর্ণ, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের হত্যা এবং নরহত্যা আর আঘাত, গুরুতর আঘাত। আরেকটা হচ্ছে যে আমাদের কিডন্যাপিং এবং হচ্ছে যে অ্যাবডাকশন। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা একটু যত্ন সহকারে পড়তে হবে। এখানে অনেকগুলো ছোট ছোট উপাদান আছে, অনেকে আমরা ভুল করে ফেলি। তো এই জন্য যে মানুষ্যহরণ বা যে কিডন্যাপিং বা অ্যাবডাকশন যে অপহরণ আছে, এটা একটু ভালো করে আপনাকে পড়তে হবে। মনে রাখবেন সর্ব অবস্থায় যে কিডন্যাপিং এর ক্ষেত্রে কি থাকবে, বল প্রয়োগ থাকবে, জবরদস্তিমূলক নিয়ে যাওয়া থাকবে। আর মানুষ্যহরণের ক্ষেত্রে আমরা জানি ডেফিনেশন বিভিন্ন রকম ভাবে ভাগ করে, যে বাংলাদেশ থেকে নিয়ে গেলে কি হবে, অভিভাবকের কাছ থেকে নিয়ে গেলে কি হবে, এবং এদের সাধারণ শাস্তি। তাহলে দ্বিতীয় অংশে আমরা এই কয়েকটা জিনিস বারবার পড়ব। শুধু পড়া না, আপনার নিজস্ব হ্যান্ডনোটে আপনি নিজ হাতে লিখার চেষ্টা করেন। আমরা যতই আপনাকে হ্যান্ডনোট দেই, এর চাইতেও বেশি উপকার হচ্ছে আপনি নিজের মতো করে একটু লেখার চেষ্টা করেন। অলরেডি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে প্রশ্নটা লিখতে হবে। এরপরে যদি আমরা চলে আসি সম্পত্তি রিলেটেড যে অপরাধগুলো আছে আমাদের, 378 থেকে নিয়ে মোটামুটি 462 পর্যন্ত। তো এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা এবং ডাকাতি। এই যে চারটা কনসেপ্ট থেকেই আপনি জোর দিবেন, এই চারটা কনসেপ্টের উপাদানগুলো যাতে আপনি সর্ব অবস্থায় কি রাখেন, মনে থাকে। বিশেষত চুরিটা, যে কোন জিনিসটা চুরি হবে।
এখন চুরির ক্ষেত্রে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। যারা চুরির ডেফিনেশনটা দেওয়ার পরে, পাঁচটা ব্যাখ্যা দেওয়ার পরেও প্রায় 17টা না 18টার মতো আপনার উদাহরণ দেওয়া আছে। তো আপনার দায়িত্ব হচ্ছে আপনি এদিক সেদিক বই না খুঁজে মূল বইয়ের মধ্যে ওই উদাহরণগুলো একটু দেখেন। তো একটা জিনিস মনে রাখবেন, আইনের মধ্যে যারা আইন তৈরি করছে তারা এতটা পাগল কেন? তারা মাত্র 2 লাইনের একটা ডেফিনেশন দেওয়ার পরেও 17-18টা উদাহরণ দেওয়ার তো তাদের কোনো দরকার ছিল না। উদাহরণটা এই কারণেই দেওয়া হয় আইনের মধ্যে, ধারার মধ্যে যেটা বলছে সেটাকে তারা ঠিক বোঝানোর জন্য, যে আমরা ধারাতে যেটা বলছি, যেমন ধরেন যে উদাহরণে দেওয়া আছে অসাধু উদ্দেশ্যে। আপনি কারো একটা জিনিস যদি সৎ উদ্দেশ্যে নিয়ে কোথাও রাখেন, যেমন ধরেন যে বৃষ্টি আসবে, আপনার পাশের বাসার বাড়িওয়ালা সে কি করছে, কাপড় চোপড় বাইরে রোদে দিছে, বৃষ্টি আসতেছে, আপনি যে বৃষ্টিতে যাতে ভিজে না যায় ওই জন্য তার কাপড়গুলো আনে আপনার বাসায় রাখলেন। হিসাব মতো দেখা গেলে কিন্তু আপনি চুরি করছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা ডিসঅনেস্ট ছিল না, তো ওই জন্য এটা চুরি হবে না। একই রকম ভাবে ওই উদাহরণগুলোতে আপনি দেখবেন যে সেখানে মুভেবল প্রপার্টি জায়গায় ইমুভেবল প্রপার্টি দেওয়া আছে। কারো দখলে আপনি রাস্তার মধ্যে একটা জিনিস পাইছেন, সেটা চুরি হবে কিনা। তো পাঁচটা উপাদানের উপর ভিত্তি করে তারা উদাহরণগুলো সাজানোর পরে, ওই যে আমরা বলি চুরির উপাদানে কি আছে, যখন কোনো একটা মুভেবল প্রপার্টি যেটা কারো দখলে থাকে, সেটা যখন তার অনুমতি ছাড়া অসাধু উদ্দেশ্যে ব্যক্তি স্থানান্তর করে। এখন ওই যে আপনি কারো বাসায় গেলেন, তার বাসায় একটা ঘড়ি পাইলেন, তারই বাসায় এমন জায়গায় লুকিয়ে রাখলেন যেখানে স্বাভাবিকভাবে ব্যক্তি খুঁজে পাবে না। এই উদ্দেশ্যে যখন রাখতেছেন, রাখা মাত্রই আপনার কিন্তু চুরি সংগঠিত হয়ে গেছে, আপনার বাড়িতে নিয়ে আসার দরকার নাই। এখন এইটা আপনি কিন্তু উপাদান দিয়ে বুঝাইতে পারতেছেন না, তো এটা ব্যাখ্যা দিয়ে তারা বলতেছে যে আপনি যে এমন জায়গায় রাখছেন যেখানে স্বাভাবিকভাবে ব্যক্তি খুঁজে পাবে না। একই জিনিসটা যদি আপনি তার বেডরুম থেকে নিয়ে হলরুমে রাখতেন, হলরুম থেকে নিয়ে যদি রান্নাঘরে রাখতেন, তাইলে কিন্তু কি হইতো না, চুরি হইতো না। কিন্তু আপনি এমন জায়গায় রাখছেন যেখানে ব্যক্তি স্বাভাবিকভাবে খুঁজে পাবে না। এই জিনিসটা উদাহরণ আপনাকে বুঝাইছে। তো এর জন্য পেনাল কোডে যত উদাহরণ দেওয়া আছে, এগুলা দেওয়ার মেইন উদ্দেশ্যটা হচ্ছে উপরে তারা উপাদানে যে কথাটা বলছে সেটাকে রেকটিফাই করার জন্য, যে এইটা এরকম ঠিক আছে। অথবা তারা দেয় যে যেই উপাদানগুলা 100% পূর্ণ না হইলেও যদি অপরাধ হবে, এই জিনিসটা বোঝানোর জন্যই দেওয়া হয়। তো এই জন্য চুরির ক্ষেত্রে 378-এর ভিতরে যতগুলো উপাদান দেওয়া আছে, যতগুলো উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণগুলাই আপনার প্রবলেমেটিক প্রশ্ন। আপনাকে বাইরে খুঁজতে হবে না, ওই উদাহরণগুলাই যদি আপনি একবার দেখে যান, নিজের মতো করে পড়েন, ওইটাই আপনার প্রবলেমেটিক প্রশ্নটা সলভ করে দিবে। তো এই জন্য এত টেনশন নেওয়ার কিন্তু কোনো দরকার নাই। তাহলে চুরি কাকে বলে, এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি কিন্তু মুখস্থ করতে পারতেছেন যে আপনার একটা ডিসঅনেস্ট ইন্টেনশন থাকবে। মানে অসাধু উদ্দেশ্যে যখন কোনো মুভেবল প্রপার্টি যেটা কারো দখলে আছে, তার অনুমতি ছাড়া আপনি দখলটা স্থানান্তর করবেন, তখনই চুরি সংগঠিত হয়ে যায়। তো চুরির ক্ষেত্রে পাঁচটা ব্যাখ্যা দেওয়া আছে, যে কোনো ইমুভেবল প্রপার্টি চুরির বস্তু হইতে পারে না। তবে যখনই মাটি থেকে সেটা বিচ্ছিন্ন করা হবে তখনই চুরির বস্তু হবে এবং চুরি সংগঠিত হয়ে যাবে। এটা ছাড়া যখন আপনি কোনো পশু পাখি বা কিছুকে কি করবেন, কোনো গতি দিবেন, যেমন আমরা বলি যে কাঁঠাল পাতা এবং ছাগলের উদাহরণটা সর্ব অবস্থায় দেই। এটা ছাড়া যখন কোনো একটা বস্তু কোনো একটা বাধা দ্বারা কি করা আছে, আটকানো আছে, যেমন একটা গাড়ির মধ্যে কি দেওয়া আছে, একটা গাড়ি ধরেন যে উঁচু রাস্তায় দেওয়া আছে, তো একজন ব্যক্তি গাড়িটা যাতে নিচে না চলে যায় সে সেখানে একটা পাথর দিয়ে রাখছে। এখন আপনার উদ্দেশ্য খারাপ, আপনি চাচ্ছেন কি যে এই জিনিসটা এখান থেকে সরাবেন এবং সে যদি খুঁজে না পায় বা পরবর্তীতে নিয়ে যাবেন। আপনি যখনই পাথরটা সরাইলেন, গাড়িটা গতি পাইলো, চুরি সংগঠিত হইল। একই রকম ভাবে যে ধরেন যে বিভিন্ন প্রকার পশু পাখি যেখানে আছে, আপনি যদি শুধু দরজাটা খুলে দেন যাতে ছাগলগুলো ঘর থেকে বের হয়ে যায়, এই বের হওয়া মাত্রই চুরি হয়ে গেল। আপনি নিয়ে যাইতে পারেন আর না পারেন সেটা ভিন্ন জিনিস। তাইলে এই চুরিটা ভালো করে পড়বো। আর চুরিটা যখন পড়তে যাবেন, তখন ওই 511 ধারাটা একটু মনে রাখবেন। 511 বেয়ার একটা যদি মূল বইটা আপনি খুঁজেন, ওইখানে দুইটা উদাহরণ দেওয়া আছে 511 ধারায়। যে আপনার মানি ব্যাগে যদি কেউ, আপনার প্যাকেটে যদি কেউ হাত দেয়, আপনার মানি ব্যাগে টাকা নাই, তাইলে কি হইল, চুরির অ্যাটেম্প করা হইল। আপনার ঘরের আলমারিতে স্বর্ণ জুয়েলারি কিছুই নেই, চোর আসে যখন সেটা খুললো, খুলে দেখলো কিছুই নেই, সে কি করলো, চুরির চেষ্টা করলো। ওই দুইটা উদাহরণ কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য 511 ধারার ওই দুইটা উদাহরণ আপনি একটু ভালো করে পড়েন। যখন চুরির ডেফিনেশন পড়বেন, ওই দুইটা উদাহরণের কথা মনে করবেন, যে আমাদের এই চুরির ডেফিনেশনে চুরি করার চেষ্টার অপরাধ কিন্তু শাস্তি দেওয়া নাই। ওই 511 ধারায় দেওয়া আছে যে আপনি যদি চুরির চেষ্টা করেন তাইলে কি শাস্তিটা আপনার হবে।
এটা ছাড়া বলপূর্বক আদা, এটাও গুরুত্বপূর্ণ, এটাও আপনি ভালো করে পড়বেন। যেখানে কেউ আপনাকে আপনার নিজের আপনার সম্পত্তির আশেপাশে ব্যক্তিদের কি করবে, ক্ষতি করার হুমকি ধমকি দিয়ে আপনার কাছ থেকে কোনো মুভেবল অথবা ইমুভেবল অথবা কোনো ভ্যালুয়েবল সিকিউরিটি কি করবে, নিয়ে নিবে, তখন হবে আমাদের বলপূর্বক আদায়। এখন দুইটার মধ্যে পার্থক্য করতে বললে আপনি তিন চারটা পার্থক্য, একটা সেকশন নাম্বার দিয়ে দিতে পারেন। আর একটা হচ্ছে উপাদান, যে চুরি হচ্ছে সর্বাবস্থায় মুভেবল জিনিসের, আর আমাদের এই বলপূর্বক আদায় দুইটা জিনিসেরই হইতে পারে, স্থাবর সম্পত্তিরও হইতে পারে, অস্থাবর সম্পত্তিরও হইতে পারে। তো এই রিলেটেড জিনিসগুলা আপনার নিজেকে এখন কি করতে হবে, একটু নিজের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। শুধু আগের মতো আপনি পড়াশোনা করলে কিন্তু আপনার হবে না। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। তো এর জন্য আমরা বলি যে সর্বাবস্থায় আপনি পড়াশোনাটা একটু নিজের মতো করে চেঞ্জ করবেন। আগের মতো শুধু মুখস্থ বিদ্যা করে কিন্তু আপনার লাভ হবে না। মুখস্থ আপনি সব লিখিত পরীক্ষায় তো মুখস্থ দিয়ে পাশ করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনার সেকশন নাম্বারগুলো যেমন মুখস্থ থাকতে হবে, পাশাপাশি যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই সেকশন নাম্বারের উপর ভিত্তি করে আপনাকে লিখার চেষ্টাটা করতে হবে। এই দুটো যদি আপনি না করতে পারেন, আপনি পাশ করতে পারবেন না। তো সময় যেহেতু আছে, তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট ওয়ান সেকেন্ড। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে চুরি এবং বলপূর্বক আদায়, পাশাপাশি দস্যুতা এবং ডাকাতি, এই চারটা জিনিস কিন্তু চুরি থেকেই শুরু হয়। তো এই জন্য এই চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা, ডাকাতি, এই চারোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা পড়াবো। এটার ডেফিনেশন গুলা এটা ছাড়া উদাহরণগুলা, পার্থক্যগুলা আমরা দেখার চেষ্টা করব। এরপরে যেটা আমাদের আত্মসাৎ এবং বিশ্বাসভঙ্গ এবং চোরাই মাল, এইটা আমরা একটু পড়তে পারি এমসিকিউ আকারে, যে আসলে একটা সম্পত্তি আত্মসাতের উপাদানটা কি আছে, বিশ্বাসভঙ্গের উপাদানটা কি আছে, এবং চোরাই মাল কোন জিনিসটা। তো লিখিতের জন্য আমরা না পড়লেও আমরা বলবো যে এটা আমরা ব্যাকআপ হিসাবে পড়বো এমসিকিউর মতো করে। যদি কোনো কারণবশত প্রশ্ন চলেই আসে, অ্যাটলিস্ট যাতে আমরা সেকশন নাম্বারটা জেনে অ্যান্সারটা করতে পারি। এরপরে প্রতারণা, লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই প্রতারণা। এই প্রতারণা জিনিসটা নানা প্রকার ভাবে আপনাকে দিতে পারে, কিছু উদাহরণ দেওয়া আছে। তো উদাহরণ দিয়ে আপনাকে বলতে পারে যে আপনি কি মনে করেন এখানে প্রতারণা ঘটছে কিনা। যদি ঘটে থাকে তাইলে আপনি ব্যাখ্যা করেন। তো আপনি ব্যাখ্যা তখনই করতে পারবেন যখন আপনি ওই যে 415 ধারার চিটিং বা প্রতারণার উপাদানগুলো আপনি বুঝবেন, যে কি কি জিনিস করলে উপাদান হয়। তো এই জন্য এই প্রতারণাটা আমরা লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা শাস্তি সহ আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। আর হচ্ছে মিসচিফ এবং ক্রিমিনাল ট্রেসপাসটাও, এটা লিখিতের জন্য আমরা পড়বো না। তবে যেহেতু আমরা এমসিকিউর জন্য জানি, অ্যাটলিস্ট আমরা সেকশন নাম্বারটা এবং উপাদানটা মনে রাখবো। তাহলে সম্পত্তির ক্ষেত্রে আমরা মোটামুটি যদি বলি যে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা এবং ডাকাতি সবচেয়ে বেশি সময় দিয়ে পড়বেন। আর প্রতারণা বাকি দুইটাও পড়বেন কিন্তু এমসিকিউ আকারে। আর এর পাশাপাশি কয়েকটা টিকা আকারে আমরা জাস্ট জালিয়াতি জিনিসটা কি, এর উপাদান সহ একটু জানার চেষ্টা করব, যে কখন আমরা জালিয়াতি করতেছি। আর একটা হচ্ছে যে ডেফরমেশন বা এই যে মানহানি জিনিসটা কি, উপাদানটা কি। আর একটা হচ্ছে আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শন, এটারও জাস্ট আমরা উপাদানগুলো শিখবো। অলরেডি এমসিকিউর জন্য আমরা পড়ছি, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাহলে টোটাল আমরা এই তিনটা ক্লাসেই আমরা পেনাল কোডটা শেষ করতে পারবো। তো এই জন্য টেনশনের কিছুই নাই, এগুলো আপনি আগেও পড়েছেন। এখন জাস্ট ওই এমসিকিউর পড়াটাকে লিখিততে কনভার্ট করব। তো এটা হচ্ছে আমাদের পেনাল কোডের সাজেশন, আপনার মতো করে আপনি একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন চলে আসি তামাদি আইন। তো দেখেন, তামাদি আইন ছোট আইন। তো এর জন্য আমরা বলি যে তামাদি আইনের 1 নাম্বার থেকে নিয়ে শুরু করে 29 পর্যন্ত আপনি একটু ভালো করে প্রতিটাই পড়েন, একবার অন্তত রিভিশন দেন। মানে ধারাটা, উপরে ধারা নাম্বারটা স্মরণ করে চিন্তা করেন ভিতরে আছে কি। তবে বিশেষত এই 3 নাম্বারটাকে একটু ডিটেইলে পড়তে হবে, যেটা অলরেডি আমরা তামাদি এনের ক্লাসে আপনাদেরকে ভালোভাবে বুঝাইছি যে কত প্রকারের প্রশ্ন হইতে পারে। 5 নাম্বার সেকশনটা গুরুত্বপূর্ণ, যে বিলম্ব মওকুফটা নানা প্রকার নাম আছে, নানা প্রকার ভাবে আপনাকে প্রশ্ন করতে পারে। তাহলে 3, 5
আর 6 থেকে 8 এই যে লিগাল ডিসেবিলিটি, এটা একটু উদাহরণ সহ বোঝার চেষ্টা করবেন। 9 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। এরপরে 12 নাম্বার যেটা আছে আমাদের, এইটা তো আপনার বাস্তব জীবনে আদালতে প্রতিদিনই কাজে আসবে, তো এই জন্য 12 নাম্বারের চারটা কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, অর্থাৎ কজ অফ অ্যাকশন যেদিন অ্যারাইজ হয় প্রথম দিনটা আমাদেরকে বাদ দিতে হয়, যেদিন কোনো জাজমেন্ট বা ডিক্রি দেয় প্রথম দিনটা বাদ দিব, সার্টিফাইড কপি পাওয়ার দিনটা বাদ দিব। এটা ছাড়া রোয়েদাদ সার্টিফাইড কপি পাওয়ার দিনগুলো বাদ দিতে পারবো। তো এই জন্য 12টা গুরুত্বপূর্ণ। আর 26 নাম্বারে সুখাধিকার, 28 নাম্বারে সম্পত্তির অধিকার বিলুপ্তি। তো এগুলোকে আমরা একটু ডিটেইলে পড়বো, আর টোটাল প্রতিটা সেকশন আপনার যাতে ধারণা থাকে যে সেকশনগুলোর ভিতরে কি আছে। আর যখন অনুচ্ছেদ পড়তে যাবেন, অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা বলি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে যেই যে অনুচ্ছেদগুলো যুক্ত, ওই অনুচ্ছেদগুলো শুধু মনে রাখেন, অন্যগুলো আপনার দরকার নাই। যেমন আমাদের 9 নাম্বার ধারার সাথে 3 নাম্বার অনুচ্ছেদ যুক্ত, যে 6 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এটা ছাড়া দলিল বাতিলের ক্ষেত্রে 92 ধারাটা অনুচ্ছেদটা যুক্ত, দলিল সংশোধনের 96 অনুচ্ছেদ যুক্ত 3 বছর, চুক্তি প্রবলের ক্ষেত্রে 113 অনুচ্ছেদে 1 বছর বলা আছে, চুক্তি বাতিলেও 1 বছর বলা আছে 114 অনুচ্ছেদে। 120-এ যেই মামলার তামাদি দেওয়া নাই সেটা আমাদের 6 বছর। 144 এবং 142 সম্পত্তির অধিকার বিলুপ্তির ক্ষেত্রে 12 বছরের, এই দুটা সেকশন আমাদের গুরুত্বপূর্ণ। আর ডিক্রি জারি রিলেটেড যে আমাদের 3টা অনুচ্ছেদ আছে, 181, মানে যেই ডিক্রির কোনো তামাদি দেওয়া নাই, যেই ডিক্রি দায়ের করার কোনো প্রকার তামাদি দেওয়া নাই, সেটা হচ্ছে আমাদের 3 বছর। আর 182-তে বলে যে নর্মাল ডিক্রি 3 বছর, রেজিস্ট্রার্ড কৃত যদি হয় তাহলে 6 বছর। আর 183-তে বলে যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে আদেশ এবং ডিক্রিগুলো সেগুলো 12 বছর। তো এটার সাথে আমরা ওই সিপিসির 48টাও একটু মিলিয়ে পড়ে নিব। তাহলে এই কয়েকটা যদি আপনি পড়তে পারেন, তামাদি আইনের জন্য কিন্তু যথেষ্ট। আর এর পাশাপাশি তামাদি আইন তৈরির উদ্দেশ্যটা কি নিজের মতো করে লেখার চেষ্টা করবেন। তামাদি আইনের বৈশিষ্ট্যটা কি, তামাদি আইন কি অধিকার খর্ব করে কি না, যেগুলো আমরা অলরেডি ক্লাসে করিয়েছি, আরো একবার আমরা নেওয়ার চেষ্টা করব। এরপরে চলে আসেন সুনির্দিষ্ট প্রতিকার আইন। তো এই আইনের মধ্যে 5 নাম্বারে যে আমাদের 5 প্রকারের সুনির্দিষ্ট প্রতিকারটা প্রদান করা হয়, এটা সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ। 5 প্রকার মনে রাখবেন, যে আদালত কোনো সম্পত্তির দখল গ্রহণ করবে প্রকৃত দাবিদারের কাছে, সেটা দিয়ে দিবে। যে কাজ আপনি করতে বাধ্য, যদি না করেন আপনারা বাধ্য করাবে। যে কাজ থেকে আপনি বিরত থাকতে বাধ্য, যদি বিরত না থাকেন আপনাকে বিরত রাখাবে, আপনার কোনো অধিকার ডিক্লেয়ার করবে এবং রিসিভার নিয়োগ করে দিবে। তাহলে 5 নাম্বারটা সর্বাবস্থায় গুরুত্বপূর্ণ। আর 8 নাম্বার যে সেকশনটা আছে, ভিতরে তো তেমন কিছুই নেই, কিন্তু এটা প্রবলেমেটিক বিভিন্ন প্রশ্নের জন্য, মুস্তাফিদার জন্য, আপনার জন্য গুরুত্বপূর্ণ, দখল উদ্ধার রিলেটেড, যেখানে আপনার কি আছে, কোনো আপনি ইনটাইটেল হন, আপনার দলিল আছে। আর 9 নাম্বারটা একটু বুঝে পড়তে হবে, এখানে বিভিন্ন প্রকার জিনিস দেওয়া আছে 9 নাম্বারটা, যে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না, এর ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না, এইটার মধ্যে রিভিউ দায়ের করা যাবে না, তাহলে সমাধানটা কি, আপনার রিভিশন দায়ের করবেন। তাহলে 9 নাম্বারটা আপনি বইয়ের থেকে একটু বিস্তারিত পড়তে হবে, বারবার পড়বেন, কি কি উপাদান, কি কি কিভাবে কি জিনিসটা করতে পারবেন। এরপরে চলে যাবেন 12 নাম্বারে। তো দেখেন 12 নাম্বার যখন আপনি পড়বেন, একটা জিনিস মনে রাখবেন, যে 12 থেকে 30-এ আমাদের হচ্ছে কি চুক্তি প্রবল, কিন্তু 12 ধারায় বলে যে সর্ব অবস্থায় চুক্তিটা প্রবল হবে, টোটাল চুক্তিটা প্রবল হবে। মানে আপনি যদি কারো কাছে 10 বিঘা সম্পত্তি ক্রয় করার জন্য চুক্তি করেন, 10 বিঘারই চুক্তি প্রবল করতে হবে। আংশিক চুক্তি 12 ধারায় প্রবল করা যায় না। তো কিছু চুক্তি আছে যেটা 13, 14, 15, 16, 17 পর্যন্ত বলে যে এই এই ক্ষেত্রে আংশিক চুক্তি প্রবল করা যায়। তো লিখিত পরীক্ষার জন্য আমরা ওগুলো জানার দরকার নাই, শুধু 12 নাম্বার ধারাটা আমরা পড়বো, এবং 12 নাম্বারে যে চারটা কারণ বলা আছে, যে এই চারটা ক্ষেত্রের যেই কোনো একটা ক্ষেত্র যদি আদালতে প্রমাণ করতে পারেন আপনার চুক্তিটা প্রবল হইতে পারে। যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইনের সকল প্রকার প্রতিকার হচ্ছে কি ডিসক্রিশনারি, আদালত চাইলে দিতে পারে, না চাইলে নাই, আপনি অধিকার হিসাবে দাবি করতে পারেন না। আদালতের যদি মনে করে তাহলে দিবে, না হইলে নাই। তো এই জন্য 12 ধারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে 19 ধারাটা পড়বেন, যে আদালত আপনাকে চুক্তি প্রবলের বিকল্প হিসাবে অথবা অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ দিতে পারে। আর 21 নাম্বারটা পড়বেন, যে কোন কোন চুক্তিগুলা কি করা যায় না, প্রবল করা যায় না। 8 প্রকারের চুক্তি দেওয়া আছে, সেটা একদম সর্বাবস্থায় মনে রাখবেন, মুখস্থ রাখবেন। আর 21-এর কতে বায়না চুক্তি রিলেটেড, এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে আপনার প্রবলেমেটিক প্রশ্ন এরকম দিয়ে দিতে পারে, যে করিম সাহেব রহিম সাহেবের সাথে একটা জায়গা জমির কি করলো, বায়না চুক্তি করলো।
এখন এই রিলেটেড যখন নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেল, তখন আর সে দলিলটা করে দিচ্ছে না, তো মক্কেল আপনার কাছে আসলো। এখন আপনি আইনের ধারা এবং সবকিছু উল্লেখ করে তার একটা পরামর্শ দেন। এখন সে কি করবে? তো এইরকম ক্ষেত্রে আপনি পরামর্শটা তখন দিতে পারবেন যখন আপনি কি করবেন, 21-এর ধারাটা বুঝতে পারবেন, যে জায়গা জমির ক্ষেত্রে চুক্তি প্রবল তখনই সম্ভব যখন চুক্তিটা রেজিস্ট্রিকৃত হবে এবং চুক্তির অবশিষ্ট টাকা মামলা করার সময় আদালতে সাবমিট করতে হবে। তাহলে আপনারা যখন বলবে যে আপনি মক্কেলকে উপদেশ দেন, তখন আপনাকে ওইখানে বিস্তারিত লিখতে হবে যে আমি সর্বপ্রথম আপনি জানার চেষ্টা করতে হবে ওই চুক্তিটা লিখিত এবং রেজিস্টার্ড কৃত না। যদি লিখিত এবং রেজিস্টার্ড কৃত হয়, তারপরে তাকে বলতে হবে যে তার টাকা পয়সা বাকি যে অবশিষ্ট টাকা যেটা বায়না দলিলে উল্লেখ করা আছে, সেটা তার কাছে রেডি আছে কিনা। রেডি না থাকলে আপনি মামলা দায়ের করতে পারবেন না, কারণ প্রথম দিনে আপনাকে কোর্ট ফি এর পাশাপাশি অবশিষ্ট টাকাও কিন্তু আদালতে দিতে হবে। তো এই জন্য 21-এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর 22 নাম্বারটা ভালো করে একটু পড়বেন। 22 নাম্বারটাতে আমরা যে বললাম যে এই যে টোটাল চুক্তি প্রবলগুলো আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, আদালত চাইলে দিতে পারে, না চাইলে নাই। তো 22-এ গিয়ে তারা বর্ণনা করে দিচ্ছে যে বিচারকের ইচ্ছাধীন ক্ষমতা মানে কি। এমন না যে তার ব্যক্তিগত মন খারাপ, তার মন ভালো, ওইটা না। বলতেছে যে যদি কোনো জায়গায় সে চুক্তি প্রবল করে অথবা বিরত থাকে, তার গ্রাউন্ড গুলা হবে কি আইনগতভাবে যেগুলো প্রতিষ্ঠিত, যেগুলা ভবিষ্যতে আপিল হইলে আপিল আদালত যেগুলো নিষ্পত্তি করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের লিগ্যাল প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠিত হইতে হবে। এই জিনিসগুলা 22 নাম্বারে বর্ণনা করা আছে। তো 22টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর 29টা একটু মনে রাখবেন, যে যদি আপনি চুক্তি প্রবলের মামলা করেন, একবার মামলা যদি খারিজ হয়, নতুন করে ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবেন না। তাহলে এই কয়টা সেকশন ভালো করে আপনাকে পড়তে হবে। এরপরের যে কনসেপ্ট গুলো আছে দলিল সংশোধনের ক্ষেত্রে, দেখেন শুধু একটা সেকশন দিয়ে আপনার হবে না, টোটাল প্যাকেজটা পড়তে হবে যে 31 থেকে 34-এর মধ্যে দলিল সংশোধন বিষয় কি কি জিনিস বলা আছে। মূল সেকশন যদিও আমাদের 31, কিন্তু 32টাও একটু জানতে হবে আপনারে, 33টাও একটু জানতে হবে, 34টাও একটু জানতে হবে। কিন্তু মূল সেকশন 31, যে আপনাকে প্রমাণ করতে হবে যে কোনো ভুল হয়েছে, উভয় পক্ষের ভুল অথবা একটা প্রতারণা ঘটছে, না হলে কোনোদিন দলিল সংশোধন হবে না। একই রকম ভাবে যখন আপনি চুক্তি রদ করতে যাবেন, আপনাকে আগে দেখাইতে হবে যে এই চুক্তি যেটা রদ করতে যাচ্ছেন সেটা 3টা ক্যাটাগরির কোনো একটা ক্যাটাগরিতে পড়ে। প্রথম ক্যাটাগরি কি, চুক্তিটা আপনার বাতিলযোগ্য, ভয়েডেবল চুক্তি হইতে হবে অথবা টার্মিনেবল চুক্তি হইতে হবে। মানে হচ্ছে ওই চুক্তির মধ্যেই শর্ত দেওয়া আছে, এই কাজটা না করলে চুক্তি বাতিল করা যাবে, এরকম হইতে হবে। তো বেয়ার অ্যাক্টের মধ্যে দেখবেন যে 3টা উদ্দেশ্য দেওয়া আছে যে এই এই ক্ষেত্রে আমরা একটা চুক্তি প্রবল করতে পারবো। তো ওই জন্য আপনার দায়িত্ব হচ্ছে 35-এর মধ্যে যে 3টা উপাদান দেওয়া আছে, ওই 3টা উপাদান একটু মুখস্থ করা, যে বাতিলযোগ্য হইতে হবে অথবা রদযোগ্য হইতে হবে, অথবা যেই চুক্তিটার প্রকৃতি বাতিলযোগ্য যার জন্য বিবাদী বেশি দায়ী, অথবা আদালতে যখন চুক্তি প্রবলের মামলা হচ্ছে কোনো পক্ষ যদি টাকা পয়সা না দেয়, আদালত চুক্তিটা বাতিল করে দিবে। একই রকম ভাবে দলিল বাতিলের ক্ষেত্রে আপনাকে গ্রাউন্ড গুলা খুঁজতে হবে, যে কি ভিত্তিতে আপনি একটা দলিল বাতিল করতে পারেন। তো সেখানে বলা হচ্ছে যে একটা দলিল বাতিল তখনই হবে যখন ওই দলিলটা বাতিল যোগ্য অথবা একদম সম্পূর্ণ বাতিল দলিল হবে। এখন বাতিল দলিল কাকে বলে আর বাতিল যোগ্য দলিল কাকে বলে সেটা আমরা লিখিত আকারে যখন পড়বো তখন আলোচনা করব। নর্মালি এগুলা বিষয় হচ্ছে চুক্তি আইনের বিষয়, যাদেরই চুক্তি আইন সম্পর্কে সামান্য জ্ঞান আছে তাদের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু খুবই ইজি। 42 এবং 43-এ ঘোষণামূলক মামলার বিস্তারিত জিনিসটা সেখান থেকে আমরা দেখব। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাজ্ঞা থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এর জন্য আপনার উচিত হবে এই যে নিষেধাজ্ঞা রিলেটেড যে কয়টা সেকশন আছে, বিশেষত 54-তে 5টা ক্ষেত্র বলা আছে যখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করে, এবং 56-তে প্রায় অনেকগুলা কারণ দেওয়া আছে, 11টার মতো, যে কখন আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করে না, এবং উদাহরণ কিছু দেওয়া আছে। আপনার দায়িত্ব হচ্ছে ওই উদাহরণগুলো একটু দেখেন, কারণ প্রবলেমেটিক প্রশ্ন দিলে ওই উদাহরণের কোনো একটা উদাহরণ দিয়ে বলবে যে আপনি কি মনে করেন যে এখানে নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে কি করবে না, অথবা নিষেধাজ্ঞার ক্ষেত্রে কি কি গ্রাউন্ড আছে। তো এর জন্য ওই উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করবেন 54, 56 থেকে। আর এই 55টার ক্ষেত্রে মনে রাখবেন ম্যান্ডাটরি ইনজাংশন বলে একটা ইনজাংশন, যেটা থেকে এবারও একটা এমসিকিউ ছিল। তো মূল কথাটা হচ্ছে ম্যান্ডাটরি ইনজাংশন মানে হচ্ছে এমন একটা ইনজাংশন যে ক্ষেত্রে আদালত দুইটা কাজ করে। একটা হচ্ছে যে তাকে আগে বারণ করে যে আপনি এই কাজটা করবেন না,
আর অলরেডি কাজটা করার ফলে যে ক্ষতিটা হয়েছে ওই ক্ষতিটা পূরণ করার জন্য একটা আদেশ দেয়। তো এই জন্য ম্যান্ডেটরি ইনজাংশনের আর একটা হিডেন নাম হচ্ছে আমাদের যে আদেশমূলক নিষেধাজ্ঞা। নর্মালি বেয়ার অ্যাক্টের মধ্যে এই ভাষাটা আপনি পাবেন না। তাহলে 55 ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা যেখানে আছে ওইখানে একটু লিখে রাখেন যে এটার আরেকটা নাম হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা। আর কারণটা হচ্ছে যেহেতু এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে আদালত দুইটা কাজ করে। একটা হচ্ছে আগে তাকে বারণ করে, প্রহিবিটরি ইনজাংশন দেয় যে দ্বিতীয়বার আপনি ওই জায়গায় যাবেন না। আরেকটা হচ্ছে যাওয়ার ফলে অলরেডি যে ক্ষতিটা হয়েছে ওইটা পূরণ করার জন্য একটা আদেশমূলক নিষেধাজ্ঞাও দিয়ে দেয় যে আপনি ওইটা পূরণ করেন। তো এই জন্য ম্যান্ডেটরি ইনজাংশনের আরেক নাম হচ্ছে আমাদের আদেশমূলক নিষেধাজ্ঞা, এটা একটু মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সেকশনগুলো আপনি লিখিতের জন্য পড়া ছাড়া পরীক্ষা হলে যাবেন না। এখন চলে আসি আমাদের সাক্ষ্য আইন। তো দেখেন, সাক্ষ্য আইনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমরা যেহেতু লিখিত আমাদেরকে যেভাবেই হোক পাশ করতে হবে। তো এর জন্য 6 থেকে নিয়ে 11 পর্যন্ত আপনার দায়িত্ব হচ্ছে যেভাবে আপনি এমসিকিউর জন্য পড়ছেন ওইভাবে জাস্ট পড়ে যান। যে রেস, জেস্টে বা সেম ট্রানজেকশন 6 ধারায় আমাদের আছে, 7 ধারায় আরেকটা আছে, 8 ধারায় আছে, 9 ধারায়। তার মানে 6 থেকে 11 শুধু আপনি লাইন আকারে এমসিকিউর মতো পড়ে যান, ভিতরে ডিটেইল আপনার দরকার নাই। কিন্তু 17 এবং 24 থেকে 31 এই যে আমাদের সেখানে অ্যাডমিশন কনফেশন দেওয়া আছে, এইটা একটু বিস্তারিত বুঝে আপনাকে পড়তে হবে যে কোনটা অ্যাডমিশন হচ্ছে কোনটা কনফেশন হচ্ছে। সেম আমাদের হত্যা এবং নরহত্যার মতো অ্যাডমিশন এবং কনফেশনের মধ্যে আপনার পার্থক্য উপাদানগুলো একটু বুঝতে হবে। তো এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে সেকশন নম্বর 45-এ আমাদের কি আছে যে এক্সপার্ট অপিনিয়ন। তো ওই রকম ক্ষেত্রে ওইখানে কিছু গ্রাউন্ড দেওয়া আছে যে কোন কোন ক্ষেত্রে এক্সপার্ট অপিনিয়ন আসতেছে। তো আইনের সংশোধনীর ফলে সেখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে, এটা একটু দেখতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আমাদের যে 51 থেকে নিয়ে 55 পর্যন্ত চরিত্র প্রাসঙ্গিক কিনা, এটা এমসিকিউ আকারে পড়ে যাবেন যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, তবে 55-এ বলে যে ক্ষতিপূরণ মামলা হইলে প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, আর ভালো চরিত্র কেউ দাবি করলে তখন খারাপ চরিত্র প্রাসঙ্গিক হয়। তাহলে এই 4টা লাইন মনে রাখলে আপনার টোটাল সেকশন মনে থাকবে। প্রথমে কি যে দেওয়ানি মামলায় চরিত্র প্রাসঙ্গিক না, তবে দেওয়ানি ক্ষতিপূরণ মামলায় চরিত্র প্রাসঙ্গিক। ফৌজদারি মামলায় ভালো চরিত্র প্রাসঙ্গিক, আর যখনই কেউ ভালো চরিত্র দাবি করবে তখনই গিয়ে খারাপ চরিত্র প্রাসঙ্গিক। 4টা শব্দ মনে রাখবেন, যে কোনো ভাবে প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন। 56 থেকে 58 এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আদালতে কোন জিনিসগুলা প্রমাণ করতে হয় না। এখন আপনাকে যদি সিম্পলি প্রশ্নটা করে যে আদালতে কোন ফ্যাক্ট প্রমাণ করার প্রয়োজন নাই, সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে আপনি ব্যাখ্যা করেন, তো আপনি চিন্তা করবেন প্রশ্নটা আসলো কোথা থেকে। তো তখন আপনাকে 56, 57, 58 তিনোটাই দিতে হবে। 56 বলতেছে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই, 58 বলতেছে এডমিটেড ফ্যাক্ট প্রমাণ করার দরকার নাই, আর মাঝখানে এই 57 বলে যে জুডিশিয়াল নোটিসেবল ফ্যাক্ট হচ্ছে নিচের এইগুলা, যেগুলো অলরেডি আমরা আপনাদেরকে বলেছি, যেগুলো আপনি একটু মুখস্থ করবেন। এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, এটা ছাড়া প্রাথমিক সাক্ষ্য, গৌণ সাক্ষ্য রিলেটেড 60, 61, 62, 63, 64, 65 এবং 74 এবং 75, 76, পাবলিক ডকুমেন্ট, প্রাইভেট ডকুমেন্ট এবং ডকুমেন্টের প্রমাণ, এই কয়টা সেকশন বুঝে হ্যান্ড নোট করা শুরু করতে হবে। এখান থেকে প্রশ্ন আপনার একটা হবেই হবে টিকা আকারে। আর 89 থেকে নিয়ে 90 পর্যন্ত, 79 থেকে নিয়ে যদি 90 পর্যন্ত আপনি পড়তে চান এমসিকিউর মতো করে পড়বেন। তবে 90 ধারাটা গিয়ে যে ওই যে 30 বছরের পুরাতন দলিল এবং ডিজিটাল দলিল হইলে 5 বছরের পুরাতন, আপনাকে ক্রিয়েটিভ প্রশ্ন দিতে পারে যে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালতের ধারণা একটু ব্যাখ্যা করেন উদাহরণ সহ। তো আপনি প্রথমে এমসিকিউ আকারে পড়ে যাবেন। তো এই ক্ষেত্রে মে প্রিজিউম আছে, শেল প্রিজিউম আছে, সেই পার্থক্যটা একটু বুঝবেন এবং 90 নম্বর ধারাটাকে একটু ডিটেইলে বোঝার চেষ্টা করবেন যে 30 বছরের পুরাতন দলিল কেন আদালত কি করবে, যে উপযুক্ত হিসাবে ধরে নিতে পারে, মে প্রিজিউমটা কেন আসতেছে। এরপরে চলে যাবেন 101 থেকে নিয়ে 114 পর্যন্ত বিস্তারিত, যেটা আমরা বলছি একটাও বাদ দেওয়া যাবে না, উদাহরণ সহ পড়বেন। বার্ডেন অফ প্রুফ জিনিসটা কি, লেজিটিমেসি জিনিসটা চলে আসবে। আর 114-র মধ্যে কিছু কারণ আসবে, কিছু ঘটনা আসবে যেগুলো আদালত মে প্রিজিউমের মধ্যে নিয়ে নিবে। তো এই জন্য 101 থেকে 114।
আর 115টা আমরা অলরেডি পড়িয়েছি আপনাদের। স্টেপল জিনিসটা কি, এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন ব্যাখ্যা বিশ্লেষণ সহ, যাতে স্টেপল রিলেটেড যে কোনো প্রশ্নই আসুক আপনি অ্যান্সারটা করতে পারেন। আর সাক্ষীর যোগ্যতা রিলেটেড 118 থেকে 20 পর্যন্ত, যে সকল ব্যক্তি সাক্ষ্য দিতে পারে যদি প্রশ্ন বুঝে এবং সেই অনুযায়ী অ্যান্সার করতে পারে, বোবাও সাক্ষী দিতে পারে। দেওয়ানি মামলায় পক্ষদ্বয় যোগ্য সাক্ষী, দেওয়ানি মামলায় স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী, ফৌজদারি মামলায় শুধু স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে যোগ্য সাক্ষী। এই কয়েকটা জিনিস মনে রাখলেই যথেষ্ট। এরপরে একটা, ধরেন যে মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী লাগে, একমপ্লিস, এবং বিচারক কোন জিনিসটা গ্রহণ করবেন আর বর্জন করবেন এটা তার ক্ষমতা। তো 136 নম্বর সেকশনটাকে একটু ডিটেইলে আপনাকে দেখতে হবে, যে একটা দলিল পত্র যখন আদালতে উপস্থাপন করলেন, বিচারক কখন কি কারণে গ্রহণ করতে পারে অথবা কখন কি কারণে বর্জন করতে পারে। তো এটা 136টা ডিটেইলে পড়লে তখনই বুঝতে পারবেন। এরপরে যেটা হচ্ছে সাক্ষ্য আইনের ক্ষেত্রে আমাদের লিডিং কোশ্চেনটা চলে আসবে, যে প্রশ্নের মধ্যে অ্যান্সার লুকায়িত আছে, কখন করতে পারবেন আর কখন করতে পারবেন না। 141 বলে যে লিডিং কোশ্চেনটা কি, 42 এবং 43 বলে যে কখন করতে পারবেন আর বলে যে কখন করতে পারবেন না। তো এই তিনটা একই সাথে আপনি পড়ে নিবেন। 145টাও একটু দেখার চেষ্টা করবেন যে কখন কখন কন্ট্রাডিকশনটা করা যাচ্ছে, যে ব্যক্তি পূর্বে একটা কথা বলতেছে এখন অন্য কথা বলতেছে। তো 145 আপনি তার সাথে তার কন্ট্রাডিকশনটা উপস্থাপন করতে পারবেন আদালতে। এটা ছাড়া 146টাও আপনি দেখবেন। এটা ছাড়া 155, 154 হোস্টাইল উইটনেস, 159 যেখানে রিফ্রেশিং মেমোরি, 165 আদালত যে কোনো প্রশ্ন যে কোনো দলিল উপস্থাপনের জন্য বলতে পারে, এবং সর্বশেষ 167টা, যে আদালত যদি কি করে ইমপ্রপার এডমিশন করে অথবা রিজেকশন করে কোনো প্রকার দলিল সাক্ষ্যের, বিচারের উপর তার কি প্রভাবটা পড়বে। এই কটাই সাক্ষ্য আইন থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও যখন আমরা ক্লাসটা করাবো তখন কিছু বেসিক ধারণা, যেমন মে প্রিজিউম, শেল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, ফ্যাক্ট, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। এরপরে চলে আসেন দেওয়ানি কার্যবিধি, যেটা হচ্ছে সবচেয়ে, যদি আমরা বলি যে লিখিত পরীক্ষার জন্য কঠিন যদি থাকে, দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি দুটাই হচ্ছে সবচেয়ে কঠিন, যেগুলা ছাত্রছাত্রীদের বুঝে আসে না। প্রথমেই আপনি দেওয়ানি কার্যবিধির ডেফিনেশন চ্যাপ্টারটা খুলে কিছু ডেফিনেশন একদম উদাহরণ সহ মুখস্থ রাখতে হবে, যে কোনটা ডিক্রি হবে, ডিক্রির ডেফিনেশনটা ভালো করে মনে রাখবেন, এবং ওয়ার্ডারের ডেফিনেশনটা, জাজমেন্টের ডেফিনেশনটা, মিনস প্রফিটের ডেফিনেশনটা, এলআর এর ডেফিনেশনটা, এই কয়েকটা ডেফিনেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা ছাড়া একতরফা ডিগ্রি বা এক্স পার্টে ডিগ্রি কাকে বলে, সেট অফ জিনিসটা কাকে বলে, দেওয়ানি আদালতের গঠন, এটা তো আপনি ওখানে পাবেন না, এটার জন্য পৃথক একটা আইন আছে, কিন্তু অলরেডি আপনি জানেন যে কত প্রকারের বিচারক থাকে। তাই দেওয়ানি আদালতের গঠনটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর একটা দেওয়ানি মামলার যে ধাপগুলো অলরেডি আমরা পড়িয়েছি সেটা একটু চেষ্টা করবেন। আর কোর্ট ফি হিসাবটা কিভাবে করা হয়, যদিও আপনার সিলেবাস ভুক্ত না, কিন্তু লিখিত পরীক্ষা আপনাকে দিতে পারে। তো এই জন্য পূর্ব থেকে প্রস্তুতি থাকা ভালো। দেওয়ানি মামলার গঠন, দেওয়ানি আদালতের গঠন, মামলার ধাপ এবং কোর্ট ফি হিসাব, এইটা একটু বুঝে নিবেন। এরপরে 6 নাম্বারটাতে আমরা পেকুনারি জুরিসডিকশন জানি। 9 নাম্বারে আমাদের বলে যে দেওয়ানি কোন কোন মামলা আদালত শুনবে। 10 নাম্বার এবং 11 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে স্টে অফ সুট এবং হচ্ছে আমাদের রেস জুডিকাটা। এরপরে 15 থেকে নিয়ে 24, এই টোটাল সেকশনগুলো এই জন্যই গুরুত্বপূর্ণ। এখানে বলে যে একটা মামলা আমরা কোথায় কোথায় দায়ের করব, মামলা কখন ট্রান্সফার করব, মামলা কখন আমরা উঠায় নিব। তো এর জন্য 15 থেকে 24 প্রতিটা সেকশনই গুরুত্বপূর্ণ, বাদ দেওয়ার মতো নাই। 30 নাম্বারটা আমরা জাস্ট একটু এমসিকিউর মতো পড়বো, যে আদালত কি করতে পারে, 3টা আদেশ দিতে পারে। 30 ধারার আপনি তদবির পড়বেন দেওয়ানি মামলার মধ্যে। তো 30-এ আদেশ দিলে কেউ পালন না করলে 32-এ তাকে শাস্তি দেওয়া যায়। তো এটা একটু মনে রাখার চেষ্টা করবেন এমসিকিউ আকারে। এটা ছাড়া কস্টিং এর যে বিষয়টা আছে দেওয়ানি মামলায়, 35, 35-এর ক, 35-এর খ, ভালো করে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই যে সংশোধনীটা আসছে, এখন আপনাদের কোশ্চেন যদি অলরেডি যদি করে ফেলায় তাহলে তো সংশোধনীটা ওই প্রশ্নের মধ্যে থাকবে না। কিন্তু যদিও আপনাকে যে কাজটা করে, যদি এইখান থেকে খরচের হিসাব আগে কি ছিল, 20,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেত, ওটাকে 50,000 করা হয়েছে। এখন আপনার যদি এরকম মামলার খরচ চায়, যে দেওয়ানি মামলায় কেউ যদি মিথ্যা তুচ্ছ মামলা দায়ের করে তার
কত টাকা জরিমানা করা যাবে, এই রিলেটেড প্রশ্ন আসলে আপনাকে দুটা জিনিসই দিতে হবে। মূল বেয়ার একটা যেটা আছে সেটা লেখার পরে আবার এই সংশোধনী আইন যেটা এসেছে 18 নম্বর অর্ডিন্যান্স, এবং অর্ডিন্যান্সের পরে তারিখটাও মনে রাখবেন যে 9ই মে, যে এত নম্বর অর্ডিন্যান্সের মাধ্যমে এই সংশোধনী করে 20,000-এর জায়গায় 50,000 করা হয়েছে, এই শব্দটাও আপনারে তুলে ধরতে হবে। যেহেতু আইনটা 9 তারিখ থেকে কার্যকর হয়েছে, এখন যারা আপনার খাতাটা কাটবে এখন তাদের মন মানসিকতার উপর নির্ভর করে। আপনি 20,000 দিয়ে আসলে তারা হয়তো মার্ক নাও দিতে পারে। তো এই জন্য নিজের সেফটি আমরা নিজে রাখবো। ওই 20,000 আপনি উল্লেখ করবেন, পাশাপাশি যে আমাদের দেওয়ানি কার্যবিধি 18 নম্বর যেই অধ্যাদেশ দ্বারা সংশোধন করা হয়েছে সেখানে 20,000 থেকে 50,000 টাকা করা হয়েছে। তাইলে যেই খাতাটা কাটবে সে বলবে যে না, আপনি আপ টু ডেট আছেন, সবকিছু জানেন। এরপরে চলে যাবেন সরাসরি 75 নম্বরে গিয়ে একটু ওই কমিশন রিলেটেড, যে কোন কোন কারণে দেওয়ানি মামলায় কমিশন জারি করা যায়, ইস্যু করা যায়, এমসিকিউর জন্য পড়েছেন আর একটু মনে রাখার চেষ্টা করবেন। 88-তে ইন্টারপ্লিডেড স্যুট আছে, তার ডেফিনেশনটা একটু মনে রাখবেন। আর 94 আর 95টা মোটামুটি আপনি কি করবেন, এমসিকিউর জন্য যেভাবে পড়ছেন ওইভাবেই জাস্ট পড়ে রাখেন, তো ডিটেইলে দরকার নাই। এখন এই যে সমঝোতা বা আমাদের মিডিয়েশন যেটা আছে এটা আপনাকে ডিটেইলে পড়তে হবে, তো এটা বুঝার বিষয়। সমঝোতাটা আপনি মুখস্থ করে অ্যান্সার করতে পারবেন না, কারণ সমঝোতা থেকে আপনারে দিতে পারে যে কিছু প্রবলেমেটিক জিনিস দিতে পারে। তো এই জন্য সমঝোতা জিনিসটা কি, সমঝোতার যে নির্দিষ্ট সময়সীমা আছে, টাইম ফ্রেম আছে, কোর্ট ফি ফেরত পাওয়া যায়, এই উপাদানগুলো মনে রাখবেন। যেমন সমঝোতার মধ্যে একটা জিনিস মনে রাখবেন যে যিনি আপনার আইনজীবী উনি মিডিয়েটর হইতে পারবেন না। আদালত যদি নিজে থেকে যদি সমঝোতা করে কোনো কষ্ট আরোপ করতে পারবে না। এই যে বেসিক জিনিসগুলো এগুলো আপনাকে কিন্তু মাথায় নিতে হবে। আদালত যদি নিজে থেকে সমঝোতার চেষ্টা করে নিজে নিজে, তাহলে কোনো কষ্ট আরোপ করবে না। থার্ড পার্টি হইলে আপনারা ঠিক করবেন কত টাকা মিডিয়েটরকে দিবেন, ঠিক না করতে পারলে আদালত ঠিক করে দিবে। আর এই মিডিয়েশনের জন্য যে সময়সীমাটা ওইটা একটু পড়বেন, যে আদালত কি করবে। ওই নির্দিষ্ট দিনের পরে 10 দিনের মধ্যে আপনারা আদালতকে লিখিত আকারে জানাবেন যে কাকে আপনারা মিডিয়েটর ঠিক করলেন। যদি ঠিক করতে যদি না পারেন, আদালত পরবর্তী 7 দিনে কি করবে, ওই যে জেলা জজের কি থাকে একটা লিস্ট থাকে, মিডিয়েটরের লিস্ট দেওয়া থাকে, তো সেখান থেকে একজনকে নিয়োগ করে দিবে। কতদিন সময় দিবে তাদেরকে, 60 দিন সময় দিবে, যে 60 দিনের মধ্যে আপনি দুই পক্ষের কথা শুনে সমঝোতা করেন। যদি 60 দিনে তারা না পারে, আরো অতিরিক্ত সময় চাইলে 30 দিন ম্যাক্সিমাম দেওয়া যাবে। যখন তারা যাবতীয় মিডিয়েশন করে আদালতে তাদের রিপোর্টটা জমা দিবে, তখন পরবর্তী আদালত কি করবে, 7 দিনের মধ্যে একটা সোলে ডিক্রি, আপোষ ডিক্রি ডিক্রি দিবে। এবং আপনারা যে কোর্ট ফি গুলা দিয়েছিলেন একটা আদেশ দিবে যে পরবর্তী 60 দিনের মধ্যে আপনি ওই সার্টিফিকেটের মাধ্যমে আপনার কোর্ট ফিটা আপনি ফেরত পাবেন। এই সোলে ডিক্রির বিরুদ্ধে আপনার কি চলবে না, কোনো প্রকার আপিল আপনার চলবে না। এই সোলে ডিক্রির বিরুদ্ধে একটা আপনার রিভিশনটাও চলবে না। এটা কিন্তু 9 ধারার বিপরীত, মনে রাখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় রিভিশন চলে, কিন্তু সমঝোতার ক্ষেত্রে বলতেছে আপিল তো চলবে না, চলবে না, রিভিশনও চলবে না। তবে আপনি পারবেন শুধু রিভিউ দায়ের করতে। এই টোটাল কনসেপ্টটা একটু বুঝবেন। আর যদি ধরেন আপনারা সমঝোতায় ব্যর্থ হন, তাইলে মামলা আপনার ওই স্তর থেকে শুরু হবে যে স্তর থেকে এটা স্থগিত ছিল। তাহলে আর যদি বিচারক নিজে থেকে নিজে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হয়, তাহলে ওই মামলা উনি আর শুনবেন না, উনি অন্য আদালতে ট্রান্সফার করে দিবেন। এই বেসিক কথাবার্তাগুলো আপনার জানা থাকলে প্রবলেমেটিক প্রশ্ন যেভাবে আসুক আপনি অ্যান্সারটা করতে পারবেন। কারণ প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে আপনাকে তখন ওইটা দিয়ে দিবে যে বিচারক নিজে থেকে নিজে কি করলো, সমঝোতা করলো, সেখানে কষ্ট আরোপ করলো, এখন তারপর ও সমঝোতা করতে পারলো না, তখন উনি মামলাটা নর্মাল শুনানি শুরু করলেন। এখন আপনি কি মনে করেন আইনের ব্যত্যয় ঘটছে কিনা, যদি ঘটে থাকে আলোচনা করেন। তাহলে প্রথম কি ভঙ্গ করছে, সে কষ্ট আরোপ করছে যেটা সে পারে না। দ্বিতীয়ত সে নিজে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সে মামলাটা নিজে শুনতেছে, সে অন্য আদালতে ট্রান্সফার করা হইতো। তাহলে এই দুইটা উপাদান আপনার মনে থাকতে হবে। এখন আসি তারপরে আমরা 96 থেকে 99 নর্মালি আপিল রিলেটেড কথাবার্তা বলে, এখানে অতটা গভীর কিছুই নেই, জাস্ট এমসিকিউর মতো পড়বেন যে আপিল কোন কোন ডিগ্রির বিরুদ্ধে চলতেছে, আর আপিল কখন আপনার ডিগ্রিটা কি হবে না, সেট সাইড হবে না। আর 104টা একটু পড়বেন যে কোন কোন আদেশের বিরুদ্ধে আমাদের আপিল চলে, আর 107-এ পড়বো আমরা আপিল আদালতের কি কি ক্ষমতা। বিশেষত রিমান্ড শব্দটা মনে রাখবেন, যে আদালত কোন কোন গ্রাউন্ডে একটা দেওয়ানি মামলা রিমান্ডে পাঠাইতে পারে, মানে দ্বিতীয়বার শুনানির জন্য পাঠাইতে পারে। আর এর পাশাপাশি যেটা হয় 114 আর 115,
রিভিউ এবং রিভিশনের মধ্যে বলতে পারে যে আপনাকে পার্থক্য করেন, আবার আপিল এবং রিভিউর মধ্যে পার্থক্য করেন, বা আপিল এবং রিভিশনের মধ্যে পার্থক্য করেন। তো এর জন্য আপিল, রিভিউ, রিভিশন, এই তিনটাকে আপনার উচিত হবে ভালো করে নিজের হ্যান্ড নোট করা, যে আপিল কখন করা যায়, কখন রিভিশন করা যায়, কখন রিভিউ করা যায়, এদের মধ্যে পার্থক্যটা কি, কখন কোর্ট ফি দিতে হয়, কখন দিতে হয় না, কতদিনে আপিল করব, কতদিনে রিভিশন করব। তাহলে এই তিনটা কনসেপ্ট আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি রেস্টিটিউশন বা প্রত্যর্পণ 144 ধারা, আদালতের ইনহেরেন্ট ক্ষমতা আছে 151, এই ক্ষমতা জিনিসটা কি আপনারা ব্যাখ্যা করতে পারে, বলতে পারে যে ব্যাখ্যা করেন। আর 152তে এই যে আমরা কি করতে পারি, জেনারেল যেই সমস্ত আমাদের ভুল ভ্রান্তি ঘটে ডিক্রির মধ্যে, আদেশের মধ্যে, এগুলো সংশোধন করা যায়। তো ওই জিনিসটা একটু আমরা পড়বো। এখন আসি আদেশের ক্ষেত্রে, অনেকগুলো আদেশ আছে। তো আদেশের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি একটা মামলা দায়ের করার জন্য কোন কোন আদেশগুলো, আদেশের ভিতরে বিধিগুলো লাগতেছে, মামলা দায়ের করার পর কোনটা লাগতেছে, সমন জারি করার জন্য কোনটা লাগতেছে, ওই কয়েকটাই আপনার গুরুত্বপূর্ণ। প্রতিটা আদেশও দরকার নাই, প্রতিটা বিধিও আপনার কিন্তু দরকার নাই। জাস্ট আপনার মামলা দায়ের করতে কি লাগতেছে, শুনানি করতে কি লাগতেছে, সময়ের চাইতে কি লাগতেছে, সমঝোতা করতে কি লাগতেছে, ওগুলাই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা বলি যে 1 নাম্বারটা তো আপনার লাগবে, যে মামলার পক্ষ ঠিক করবেন। 2 নাম্বার, আপনি কতটুকু আপনার আর্জিতে দাবি করবেন, ছেড়ে দিলে পরে দাবি করতে পারবেন কি পারবেন না, তো 2 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। 3 নাম্বার আমাদের দরকার নাই, অ্যাডভোকেট অথবা এজেন্টের দরকার নাই। 4 নাম্বারে বলে যে আমরা এই যে স্যুটের ক্ষেত্রে আপনি যখন সাবমিট করতেছেন, আপনাকে ফটোকপি জমা করতে হয়, যতজন বিবাদী হবে, নানা প্রকার কোর্ট ফি গুলা দিতে হবে, একটা স্যুট রেজিস্টার থাকবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি কখন সমন আমরা বিকল্প আকারে জারি করব। এখন সমন জারির ক্ষেত্রে যে নতুন সংশোধনীগুলো আসছে, এটা আপনাকে একটু মনে রাখতে হবে, যে এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে আপনি সমনটা জারি করাইতে পারবেন। এরপরে 6 নাম্বারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্লিডিং বা হেতুবাদ। এইটার ভিতরে এই যে আমাদের ভিতরে আমরা কি পাবো, এই যে ভেরিফিকেশন জিনিসটা পাবো। এইটার মধ্যে আমরা আমাদের আরজিটা সংশোধন পাবো, আরজি কর্তন জিনিসটা পাবো। 7 নাম্বার এবং 8 নাম্বার, প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্টের বিস্তারিত বিবরণ সেখানে পাবো। 9 নাম্বারে হচ্ছে বাদী বিবাদী উপস্থিত হইলে কি হবে আর না হইলে কি হবে, খুবই গুরুত্বপূর্ণ। একতরফা শুনানি হয়ে গেলে আমরা কিভাবে রদ করব, একতরফা ডিক্রি হইলে কিভাবে রদ করব। তো 9 নাম্বার আদেশটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 14 নাম্বারে আমরা ইস্যু গঠনে চলে যাব, যে ইস্যু কত প্রকার হইতে পারে, ইস্যু আমরা কর্তন করতে পারবো কিনা, ইস্যু গঠনের কত দিনের মধ্যে শুনানি শুরু করতে হবে। এরপরে 16, 17, 18 তিনটা বিচার শুরু হওয়ার পরে আমাদের শুরু হয়ে যায় যে সাক্ষীদেরকে সমন দিতে হয়। 17তে আমরা সময় নিতে পারবো, 18তে টোটাল বিচার কাজ কিভাবে চলে, এবং 19 আমাদের এফিডেভিট যুক্ত করতে হয়। আর 20 কিভাবে আমরা রায় এবং জাজমেন্টটা হবে, এর জাস্ট বেসিক জিনিসটা জানবো। 21, 23, 26 ডিক্রি জারি, সমঝোতা এবং কমিশন, এখান থেকে গুরুত্বপূর্ণ যতটুকু আমাদের দরকার অতটুকুই আমরা পড়বো। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 38, যে রায়ের আগেই সম্পত্তি অ্যাটাচ করা, কোপ করা। নিষেধাজ্ঞাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা মুসাবিদা আপনার আসতে পারে, যে একটা আপনি কি করেন, টেম্পারারি ইনজাংশনের আর্জি মুসাবিদা করেন। 40 আপনার এই রিসিভার নিয়োগ সংক্রান্ত যেই যাবতীয় নিয়ম কানুন দেওয়া আছে। 41 আমাদের আপিল রিলেটেড জিনিসগুলো আমরা পড়বো। 43-তে আদেশের বিরুদ্ধে আপিল, এবং 47-এ হচ্ছে রিভিউ। তো এই যে আদেশগুলো দেওয়া আছে, যতটা আপনি এমসিকিউর জন্য পড়ছেন, ওই পড়াটা কন্টিনিউ করেন, একটু দেখে বুঝে। আর আমাদের ক্লাসগুলো তো থাকতেছে। এরপরে আমরা চলে যাই ফৌজদারি কার্যবিধি। তো দেখেন, ফৌজদারি কার্যবিধির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আদালতের গঠনটা, আদালতের শাস্তি দেওয়ার ক্ষমতাটা। তার মানে ওই যে 1 নাম্বার থেকে শুরু করে 35-এর এই পর্যন্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা ছাড়া ম্যাজিস্ট্রেটের ক্ষমতাটা একটু আলাদা করে আপনাকে পড়তে হয়, যদিও এটা তফসিলে দেওয়া আছে, যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা, দ্বিতীয় শ্রেণীর কি ক্ষমতা, তৃতীয় শ্রেণীর কি ক্ষমতা। তো সেটা যদি আপনি আগে থেকে পড়ে থাকেন ভালো, আর না হলে আপাতত এখন তো আর আপনার সময় নেই এগুলো মুখস্থ করার। তারপরে একটা জিনিস মনে রাখবেন, বিশেষত দ্বিতীয় শ্রেণীর যে ম্যাজিস্ট্রেটটা আছে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এর বিশেষ ক্ষমতা মাত্র কয়েকটা। কয়টা, ওই যে আমাদের 164 ধারায় জবানবন্দি গ্রহণ করাটা দ্বিতীয় শ্রেণীর স্পেশাল ক্ষমতা। 167-তে ওই যে রিমান্ডের যাবতীয় বিষয়, এটা বিশেষ ক্ষমতা। 190-এর মধ্যে সে কগনিজেন্স নিচ্ছে বিশেষ ক্ষমতায়। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের 3টা সেকশনই মনে রাখবেন, 164, 167, 190।
এরপরে আপনি 51 ধারায় যে পুলিশ গ্রেপ্তার করতে পারতেছে কতটা ক্ষেত্রে একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। 144-এ যে ইনজাংশনটা জারি করা হচ্ছে, নিষেধাজ্ঞাটা জারি করা হচ্ছে, এটা রিলেটেড একটু স্বচ্ছ ধারণা রাখবেন। স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের ফৌজদারি কার্যবিধিতে 145 থেকে 48 আমরা নানা প্রকার প্রতিকার পাই, সেটা আমাদেরকে একটু জানতে হবে। 154 থেকে 173 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পুলিশের তদন্ত, এটা ডিটেইলে আপনাকে পড়তে হবে। 174 থেকে 76 পৃথক একটু কথা বলে এমসিকিউর জন্য আমরা মনে রাখবো, যে কিভাবে পুলিশ হেফাজতে কেউ মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন করা। এই যে কতগুলো জিনিস আমরা পড়েছি সেগুলো একটু মনে রাখবো। আর 177 থেকে 90 পর্যন্ত মোটামুটি পড়ার আমাদের কিছুই নাই, তবে প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে আপনাকে, যে জুরিসডিকশন সংক্রান্ত, যে একটা ঘটনা এখানে ঘটছে, তার মামলার বিচারটা এখানে ঘটছে, আপনি কি মনে করেন এখতিয়ার ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাইলে আপনি কি করেন, তার জন্য একটা নালিশ তৈরি করেন, একটা আপত্তি তৈরি করেন। তো এই জন্য এমসিকিউ আকারে ওই যে কোন মামলার বিচার কখন হচ্ছে, কোন আদালতে হবে, কোন স্থানে হবে, ওইটা একটু পড়ার চেষ্টা করবেন। আর 190 থেকে 93 এটাও আমাদের লিখিতের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, এমসিকিউ আকারে পড়বো। কখন ম্যাজিস্ট্রেট আদালত কগনিজেন্সটা নিচ্ছে, কোন প্রকারের ম্যাজিস্ট্রেট নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 200 থেকে 205 হবে, এখানে পাঁচটা দিয়ে দিবেন, 205-এর ঘস ডবল সি পর্যন্ত। ওই আদালতে আমরা নালিশ দায়ের করার ক্ষেত্রে যেই প্রক্রিয়াগুলা ঘটে, যে নালিশ দিলাম, কি হইলো, আদালত ইনকোয়ারি করলো, তারপরে পরোয়ানা ইস্যু করলো, তাহলে 200 থেকে 205 পর্যন্ত প্রতিটা সেকশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই চার্জ গঠন রিলেটেড জিনিসটা অনেক কঠিন, নর্মালি মনে আসে না। তো এটা চার্জ গঠন রিলেটেড জিনিসটা যদি আপনি আগে থেকে পড়ে থাকেন ভালো, নাহলে এমসিকিউ আকারে যেভাবে পড়ার সেভাবে একটু পড়ে নিবেন। এরপরে তিনটা বিচার আমাদের, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার, সংক্ষিপ্ত বিচার এবং হচ্ছে দায়রা আদালতের বিচার। এটা প্রতিটা সেকশন বাই সেকশন, এবং কোন সেকশনের অধীনে আপনি কি দরখাস্ত দিতে পারেন, কখন ডিসচার্জ চাইতে পারেন, কখন কার্যধারা বন্ধ হয়ে যাবে, কখন একুইট হবে, এইটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে ম্যাজিস্টেরিয়াল, সামারি ট্রায়াল এবং দায়রা আদালতের বিচার, এই তিনোটার মধ্যে প্রতিটা সেকশনই আপনার জন্য গুরুত্বপূর্ণ। পৃথক পৃথক 3 পাতায় প্রয়োজনে আপনি নিজের মতো করে হ্যান্ড নোট করে নেবেন, যে কিভাবে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার চলে, কিভাবে সংক্ষিপ্ত বিচার হয়, কিভাবে দায়রা আদালতে বিচার চলে। এরপরে রিভিশন রিলেটেড যে জিনিসটা আছে, একদম টোটাল স্বচ্ছ ধারণাটা আপনি রাখবেন। যেখানে আমরা বলি যে রিভিশন করার তিনটাই কারণ, সেটা হচ্ছে কি, ব্যাংকগুলার পিছনে আমাদের কি লেখা আছে, দেখবেন যে প্রতিটা ব্যাংকের পিছনেই লেখা আছে যে পিএলসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আমরা বলবো যে এখানে প্রপার্টি, লিগালিটি এবং হচ্ছে আমাদের কারেক্টনেস, এই জন্যই রিভিশন গুলা হয়। কখন দায়রা আদালত করে, কখন আমাদের আমাদের হাইকোর্ট করে, ওই রিলেটেড টোটাল জিনিসটা আমরা পড়বো রিভিশন রিলেটেড। আর আপিল রিলেটেড এর ক্ষেত্রে 404 থেকে নিয়ে 431 প্রতিটা সেকশনে গুরুত্বপূর্ণ। এরপরে কয়েকটা কনসেপ্ট আছে, যে 403-এর মধ্যে আমাদের দোবারা দোষ বা ডবল জিওপার্ডি জিনিসটা কি ব্যাখ্যা চাইতে পারে। 491-তে যে হেবিয়াস কর্পাস প্রকৃতির যে আদেশ বা রিট, সেটার উপাদানটা কি, 5 প্রকারের জিনিস দেওয়া আছে, ওইটা একটু মুখস্থ রাখবেন। 492-তে আমাদের পাবলিক প্রসিকিউটর রিলেটেড একটু কথাবার্তা বলা আছে, এটা একটু মনে রাখবেন। 561-তে আমাদের আদালতের ইনহেরেন্ট ক্ষমতা বর্ণনা করা আছে। তাই এই চারটা কনসেপ্ট আমাদের স্বচ্ছ ধারণা রাখবো, যে কখন ডবল জিওপার্ডি হচ্ছে, কখন আমাদের হেভিয়াস কর্পাস প্রকৃতির রিট আসতেছে, কখন পাবলিক প্রসিকিউটর আসতেছে, কখন আদালতের ইনহেরেন্ট ক্ষমতাটা আসতেছে। এর পাশাপাশি একটা ফৌজদারি মামলা আপনি কখন এক আদালত থেকে অন্য আদালতে ট্রান্সফার করবেন, এই রিলেটেড 526 ক খুবই গুরুত্বপূর্ণ, ওইটা একটু দেখার চেষ্টা করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জামিন। যেহেতু ফৌজদারি মামলায় আপনি মক্কেলের সুবিধা প্রথমেই তাকে জামিন দিয়ে দিতে চান, তো এই জন্য জামিনের একটা দরখাস্ত মুসাবিদা করা আপনি শিখবেন। তো জামিন, যে আমাদের কখন বেইলেবল মামলায় যাচ্ছেন, কখন নন বেইলেবল যাচ্ছেন, কখন আগাম জামিনে যাচ্ছেন, এই রিলেটেড সেকশনগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। সর্বশেষ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার, এটার ক্ষেত্রে প্রথমেই পড়বেন বার কাউন্সিলের গঠন, বৈশিষ্ট্য এবং কার্যাবলী। আর বার কাউন্সিলের ভিতরে যে কমিটিগুলো আছে, ওই কমিটিগুলার উপাদানগুলা পড়বেন, কখন কোন কমিটি কি কাজে লাগতেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বার ট্রাইব্যুনালের গঠন, তার বিচার এবং কার্যাবলী।
আর সদস্য পদ খালি হবার কারণটা কি, যেটা বিধিতে দেওয়া আছে, 91 নম্বর বিধিতে দেওয়া আছে, চারটা কারণ দেওয়া আছে। আর পেশাগত আচরণের এই যে 42টা বিধি আছে, এই বিধিগুলো আপনাকে একটু বুঝে মুখস্থ করতে হবে। কারণ যেটা হচ্ছে যে সরাসরি এখন দেখা যাচ্ছে বিধিগুলা তারা চায় না, ওই বিধি থেকে তারা একটা প্রবলেমেটিক প্রশ্ন দিয়ে বলে যে আপনি একটা দরখাস্ত মুসাবিদা করে বলেন যে কোন বিধি সে ভঙ্গ করছে। তো এই জন্য আপনি যখন দেখবেন যে 42টা বিধি আবার চারটা অধ্যায়ে বিভক্ত, ওই চারটা অধ্যায় সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখবেন। যে প্রথম অধ্যায়ে আপনার কি আছে, একজন অ্যাডভোকেট অন্য অ্যাডভোকেটের বিরুদ্ধে 11 প্রকার। এটা ছাড়া বাকি কোন অধ্যায়ে কতটা আছে ওইটা যদি আপনার মনে রাখতে সমস্যা হয়, আপনি একটা সাল মনে রাখবেন। কিভাবে আমাদের এই যে 1400, তার মানে প্রথমে আসে 14, তারপরে আসে 9, তারপরে আসে 8, তার মানে 1498। তাহলে এই সালটা মনে রাখলে আপনি অ্যাটলিস্ট আপনার মনে থাকবে যে ওই চার অধ্যায়ের মধ্যে কোনটার মধ্যে কি। তাহলে একজন অ্যাডভোকেট আর একজন অ্যাডভোকেটের সাথে যে আচরণটা করতেছে 1498, এই সালটা মনে রাখবেন। তাইলে 14, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 8। তো এই রিলেটেড অলরেডি আমরা ক্লাস নিয়েছি, তারপরে আমাদের বাকি আছে, তো এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে আপনি কি করবেন, একটা দরখাস্ত মুসাবিদা করা শিখবেন কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে, কিভাবে বার কাউন্সিলে আপনি আবেদনটা করবেন। আর বার কাউন্সিলের রিলেটেড যে কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এমসিকিউর মতো করেই, তাহলে আপনি কি করতে পারবেন, অ্যান্সার গুলা কিন্তু দিতে পারবেন। কেমন, যেমন ধরেন যে বার কাউন্সিলের বৈশিষ্ট্য কি, তো আপনার পৃথক করে তো মুখস্থ করার দরকার নাই। আপনি অলরেডি জানেন যে বার কাউন্সিলের বৈশিষ্ট্যটা কি। বার কাউন্সিল কি একটা আমাদের সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, চিরস্থায়ী প্রতিষ্ঠান। এটা চিরস্থায়ী সাকসেশন থাকবে, এটার বিরুদ্ধে মামলা করা যাবে, এইটার পক্ষে চুক্তি করা যাবে, এটা স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন এবং ধারণ করতে পারবে। তো এটাই তো বৈশিষ্ট্য। কার্যাবলী 10 নম্বরের বিধিতে কিছু কার্যাবলী দেওয়া আছে, কয়েক প্রকারের কমিটি দেওয়া আছে, পদ খালি হওয়ার জিনিসটা দেওয়া আছে। এই কয়েকটা জিনিসই, তেমন কিছু আর না। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো প্রশ্ন থাকে